সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনা নিয়ে আলোচনা করি। কখনো কখনো আমরা বিশেষ ব্যক্তিত্ব যারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরও আমরা সাক্ষাৎকার এই অনুষ্ঠানে নিয়ে থাকি। তেমনি একজন মানুষ আমরা আজকে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা কথা বলবো ই লার্নিং নিয়ে ডক্টর বদরুল হুদা খানের সঙ্গে। তিনি ম্যাকউইডেন এডুকেশন ইউএসের সেটার উনি প্রতিষ্ঠাতা এবং যাকে বলা হয় ই লার্নিংয়ের ওয়ান অফ দ্য পায়োনিয়ার। স্বাগত জানাচ্ছি স্যার, এবং আমরা গর্বিত একজন বাংলাদেশের মানুষ এই সম্মানে আপনি ভূষিত। আমরা কোথায় জানি মনে হয় যে ই লার্নিং ইত্যাদি বিষয় অ্যাডভান্স, হয়তো টেকনোলজি আছে এখানে, নলেজ ইত্যাদি আছে, সেই জায়গায় লাইনে বাংলাদেশের নামটা সামনের দিকে থাকবে অনেকটা ভেবে উঠতে পারি না, কিন্তু অনেক সময় আপনাদেরকে দেখে গর্বিত হই। মনে হয় যে এই জায়গায় আমরা পিছিয়ে নেই না, বরং সামনের দিকেই। আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা স্যার একটু জানতে চাচ্ছি যে ই লার্নিংয়ের এই বিষয়টা কিভাবে আপনি জড়িত হলেন, এবং এক ধরনের পারসেপশন আমাদের আছে ই লার্নিং বললেই মনে হয় যে কম্পিউটারের মাধ্যমে আমরা স্কাইপটির মাধ্যমে পড়বো শিখবো, ক্লাসরুমের যেই একটা এখন একটা আমাদের শুরু হয়েছে স্কুলগুলোতে, যে একজন ভালো স্কুলে ভালো টিচার পড়াচ্ছেন, সেটা আবার গ্রামে আরেকটা স্টুডেন্ট শেয়ার করছে এবং সেখানে কানেক্টিভিটি ইত্যাদি অনেক কিছু আছে। আপনার ব্যাপারটাও কি তাই নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি ই লার্নিং যেটা বলছে, ই মানে হচ্ছে ইলেকট্রনিক, আর লার্নিং যে আমরা যেভাবে শিক্ষা পদ্ধতিতে ভালো করে পড়ানো যায় উন্নত মানের। সো এই কম্পিউটার, এই মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, যত কিছু আছে যে ইলেকট্রনিক, সবগুলোকে আমরা গুছিয়ে সমন্বয় করে আমাদের উপযুক্ত করে আমাদের শিক্ষার্থীদের অবস্থা বুঝে তাদের প্রস্তুতি দেখে আমরা কোন সাবজেক্টে, কোন কন্টেন্টে, কোন ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে পারি। এবং এখানে আপনার ই লার্নিং শুনলে হয়তো অনেকে ভাববে যে আপনাদের অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকতে হবে, কারণ লার্নিং এমন একটা জিনিস, এটা তো আমরা অবশ্যই জানি। যে আমরা মনে পড়ে যে আমি চট্টগ্রামে কলেজিয়েট স্কুলে পড়েছি, আমার মনে আছে যে শিক্ষকের কাছে আমি ভালো গ্রেড পাইনি, কিন্তু ওই শিক্ষকের কথা আমার খুব মনে আছে, কীভাবে আমাকে পড়িয়ে দিয়েছেন, আমার সারা জীবন এটা স্টিক করে আছে। তো ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে আমাদের দেশীয় অ্যাভেলেবল যেসব ইলেকট্রনিক মিডিয়া যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো, এগুলো ইউজ করে আমাদের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার বিভিন্ন ধরনের যে কৌশল আমরা তৈরি করে যে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে, এগুলো নিয়ে যখন আমরা উপস্থাপন করব, এটা একটা সুন্দর ই লার্নিং। এখন বাংলাদেশ থেকে সম্ভব, যেহেতু আমরা বাংলাদেশে আমরা জানি আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আছি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু খুব মেধাবী, এবং যারা স্কুলে যায়নি তারা পর্যন্ত অনেক মেধাবী। তা আমাদের দরকার একটা টুল, একটা উপায় বের করে দেওয়া। এই উপায়ের, যেহেতু ওদের অনুসন্ধিৎসু মন, তারা ওই টুলটা পড়ার জন্য এবং ইউজ করার জন্য কারাকারি করে ওরা দেখবেন ওরা শিখে যাবে। এই যে একটা টুল এবং আমাদের দেশের উপযোগী পদ্ধতিতে সমন্বয় ঘটাবো, দেখবেন আমাদের ই লার্নিং সারা বিশ্বে বলবে, দেখো বাংলাদেশ একটা দেশ যেখান থেকে বিশ্বের সবচেয়ে লো কস্ট লার্নিং সলিউশন আসছে, যেটা অন্যান্য দেশের এটা ব্যবহার করা যাবে। এটা নিয়ে তো স্যার চিন্তা ভাবনা শুরু করেছেন বা আপনার রিসার্চটা হয়েছে যে আমাদের কোন ধরনের টুল দরকার। আমি যতটুকু পরিষ্কার হলাম সেটা হলো যে ই লার্নিং মানে নট দ্যাট যে শুধু কম্পিউটারে বসে আমার হাই স্পিড ইন্টারনেট লাগবে এবং আমি যেমন সালমান খানের খান একাডেমির যে ম্যাথমেটিক্সের সলিউশন সেটাই যে আমি নিতে পারবো, নট দ্যাট। এর বাইরে আমাদের যতটুকু আছে সবগুলো ইলেকট্রনিক কি বলবো, আপনি বলছেন মিডিয়াম, সেগুলো ব্যবহার করে আমরা এই লার্নিংটার মধ্যে আমরা ইনকর্পোরেট করতে পারি। এটা আপনি যতদূর বললেন। আমি স্যার এই টুলগুলো নিয়ে আমি একটু বিস্তারিত জানবো, আর বাংলাদেশে কি আছে, আর অনেক দিন ধরে আপনি যাওয়া আসা করছেন, আমি জানি A2I এর সঙ্গে খানিকটা যুক্ত হয়ে আপনি কাজ করছেন, ঢাকার বাইরেও কোথাও কোথাও গিয়েছেন যেখানে কানেক্টিভিটিটা অনেক ভালো, অথবা কম্পিউটার মানে
দক্ষতা যেই এলাকার মানুষগুলোর মধ্যে ভালো, সেই সব জায়গায় আপনি ভিজিট করেছেন। আমি আপনার কথা থেকে আমার একটা স্যার প্রশ্ন, এটা আমি জানি, আমি ই লার্নিং ব্যাপারে খুবই কম জানি। আপনি বললেন যে ছোটবেলায় আপনি যখন নাকি কলেজ স্কুলে পড়েছেন, যেখানে গ্রেড কম পেয়েছেন, সেখানে একজন শিক্ষকের কথা আপনার মনে পড়ে। আমরা এই ই লার্নিংয়ের মাধ্যমে স্যার এই যে ভার্চুয়াল লার্নিং, এই জায়গায় তাহলে এই যে এথিক্স, এমপ্যাথি, হিউম্যান কোয়ালিটি ইত্যাদি, এগুলো তো সব স্যার আউট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কিছু ভাবেন কিনা? আচ্ছা, খুব আপনার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। সবাই মনে করে কি ই লার্নিং মানে কম্পিউটার কম্পিউটার কম্পিউটার, না। আমি একটা মডেলের ফ্রেমওয়ার্ক উদ্ভাবন করেছি, ওখানে দেখিয়েছি যে আমাদের কোন একটা শিক্ষার্থীকে মনে করেন আমরা প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের পাঠিয়ে দিলাম, তা আমার চ্যালেঞ্জ হচ্ছে তার জন্য কিভাবে আমি ই লার্নিং অথবা ব্লেন্ডেড লার্নিং হ্যাঁ করে, ব্লেন্ডেড লার্নিং মানে হচ্ছে যে আপনার টুলগুলো ইউজ করবো, অনেক সময় ক্লাসরুম থাকছে ওটা সমন্বয়ে। তখন আমরা বিশ্বব্যাপী একটা সার্ভে করে দেখলাম, প্রথম প্রশ্ন তারা করে প্যাডাগজিক্যাল, এই যে আমি যে শিখছি, শিক্ষকে আমাকে কিভাবে শেখাচ্ছে, কি ধরনের এক্সাম্পল দেখাচ্ছে, এটাতে কিন্তু আপনার টুলের দরকার নেই। আচ্ছা, তার মানে শিক্ষক ইজ আ মাস্ট। শিক্ষক তো অবশ্যই থাকবে কেন্দ্রবিন্দুতে, কিন্তু শিক্ষক শিক্ষার মান উন্নত করবে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী। শিক্ষার্থী যা ডিমান্ড, যে প্রয়োজন এবং শিক্ষার্থীর যে ইচ্ছে, ওটা পূরণ করতে হলে শিক্ষককে জানতে হবে ওই শিক্ষার্থীর কি কি দরকার আছে। তাহলে স্যার ই লার্নিং ফর মানে টিচার্স, ই লার্নিং ফর এভরিওয়ান, বাট টিচার্স আর সাপোর্টিং দ্য লার্নিং অফ শিক্ষার্থী। তো শিক্ষার্থী আমাদের মেইন কাস্টমার হচ্ছে যারা শিখছে, যারা শিখছে তাদেরকে এখানে মাঝখানে রেখে আমরা জিজ্ঞেস করব যে শিক্ষা পদ্ধতি এই ক্ষেত্রে কোন জিনিসটা কিভাবে, কি রেডিওতে বললে ভালো হবে নাকি কম্পিউটারে নাকি ক্লাসরুমে। তো এগুলোর মধ্যে আপনার যে সাবজেক্টটা পড়াচ্ছেন এগুলো অটোমেটিকলি আপনার আমার পদ্ধতিগত কারণে আপনি বুঝে যাবেন এই জিনিসটা এটার জন্য ভালো, বুঝছেন। তারপর টেকনোলজি আছে, যে টেকনোলজি মানে কি, একটা ব্ল্যাকবোর্ড একটা টেকনোলজি, আপনি একটা পেন পেন্সিল ইউজ করছেন, ওইটাও তো একটা টুল, টেকনোলজি টুল। তা আপনাকে অ্যাকচুয়ালি যেটা আপনার সমীকরণ করতে হবে যে দেখুন যে আমার এই জিনিসটা যে পড়াচ্ছি, আমার এইসব প্রত্যেকটা জিনিস আমার সামনে আছে, কিছু নেই কিছু আছে, আমি বাংলাদেশে আছে কি আছে, কিন্তু আমি যে পদ্ধতি পড়াবো, পদ্ধতি তো সম্পূর্ণ ইম্পর্টেন্ট। যে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি বলছি আমরা, সে আমরা কি কোলাবোরেটিভ লার্নিং করাবো নাকি আমরা আপনার প্রবলেম বেস লার্নিং করব, যাতে করে ইন্টারাক্টিভিটি ছাত্র, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা যে সুন্দর একটা ভাবের সৃষ্টি হয়, নন থ্রেটেনিং, বন্ধুত্ব সুলভ, প্রশ্ন করবে উত্তর আসবে, সে ইন্টারাক্টিভিটি করে। আমরা তো চাই আমাদের শিক্ষার্থীরা শিখে এইসব টুলগুলো ইউজ করে। একটা কিছু সবসময় মনে করবেন যে আমাদের বাংলাদেশের আমাদের শিক্ষার্থীরা এরা কিন্তু খুব অনুসন্ধিৎসু মন, আপনি ওদেরকে একটু সুযোগ দিলে দেখবেন ওরাই ক্রিয়েটিভ ওয়েতে আমাদের সাথে কাজ করে এবং নিজেরাও শিখবে এবং অন্যকে শেখাবে। তারপরে আছে ইন্টারফেস ডিজাইন। মনে করুন আপনি বাংলাদেশের একজন শিক্ষার্থী আমেরিকান একটা ইউনিভার্সিটির একটা ক্লাস নিচ্ছে, তো ওখানে ইউনিভার্সিটির প্রফেসরে জিজ্ঞেস করেছে এখনকার বাংলাদেশের রাজধানী কোথায়, তো আমাদের শিক্ষার্থী উত্তর দিল ঢাকায়। এই যে তো আমেরিকান প্রফেসরের ক্লাসে দিল কি থামস আপ, থামস আপ মানে ওয়ে টু গো, ভালো করেছো। কিন্তু আমার মনে আছে আমি পাঠানটুলি খানবাড়ির একটা অঞ্চল থেকে এসেছি, ওখানে আমি ক্রিকেট খেলতাম। যতবার আমি ক্রিকেটে হেরে যেতাম তখন আমার ছোটবেলার সাথীরা আমাকে এরকম করে কাজ করা দেখাতো। তো দেখুন, তো কম্পিউটার যখন ও ভালো করেছে তখন আমেরিকান সিস্টেম থেকে বলছে থামস আপ, সো সে বলছে আমি তো উত্তরটা ঠিকই দিলাম, কিন্তু আমাকে তুমি চ্যালেঞ্জ করছো কেন, কাজ করা না দিলে হয়তো এই যে ইন্টারফেস ডিজাইন আমরা করবো, আমরা চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আপনার ভাবতে হবে, আজকে আমরা বাংলাদেশ থেকে যদি কোনো ই লার্নিং সলিউশন প্রোডাক্ট বানাচ্ছি, আমাদের চিন্তা উই হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি, কিন্তু অ্যাক্ট লোকালি। কেন কে জানে আজকে এখানকার একটা ক্লাস, একটা কোর্স সারা বিশ্বের অন্য জায়গায় হয়তো একদিন নেবে। তো আমাদের চিন্তা করতে হবে ক্রস কালচারাল কমিউনিকেশন, কিভাবে বলছি, কিভাবে শেখাচ্ছি। তেমনি মনে করেন ইভালুয়েশন, একটা প্রশ্ন চলে আসবে যে আপনার ক্লাসে যখন আপনি পড়াচ্ছেন, ওই ক্লাসে আপনি আপনার শিক্ষার্থীকে দেখছেন। এখন যদি বলেন না তুমি অনলাইনে তোমার পরীক্ষা দেবে, তো সবাই তখন তো প্রশ্ন করবে সে পরীক্ষাটা কিভাবে দিচ্ছে। হ্যাঁ, সেই জন্য আপনাকে একটা পদ্ধতি বের করতে হবে যাতে করে শিক্ষার মান উন্নত থাকে। মনে করুন ম্যানেজমেন্ট, আমরা যখন ক্লাসে পড়াতে আসি আমরা বই খাতা নিয়ে আসি, কিন্তু অনলাইনে যখন ই লার্নিংয়ে যাবেন
হয়তো দেখবেন একজনের ওয়েবসাইট, আরেকজনের একটা আর্টিকেল, একটা পত্রিকার একটা সংবাদ, এগুলো কানেক্ট করে দেবেন। তো আপনাকে এই জিনিসটা মেনটেন্যান্সটা শিখতে হবে, আমাদের আমাদের প্যারাডাইম শিফট করতে হবে। আমরা যে আগে যেখানে ছিলাম, দেখুন আজকাল আমাদের শিক্ষকরা আমেরিকাতে দেখেছি শিক্ষার্থীদের কাছে অবসলিট হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। কারণ শিক্ষার্থীরা একটা জিনিস নিয়ে আলাপ করছে, তার সাথে সাথে একটা যন্ত্র ইউজ করে গুগল করে ওরা বের করে ফেলছে, টিচারকে বলছে যে এটা না এটা। এই যে আমাদের শিক্ষকদেরকে আমাদের শিক্ষার্থীর কাছ থেকে একটু অগ্রসর অগ্রগামী রাখতে হবে। নলেজ ওয়াইজ, টুল ওয়াইজ হয়তো পারবে না, কারণ শিক্ষার্থীরা ইয়াং জেনারেশন, তারা তো খুবই পটু এই ব্যাপারে। তারপরে দেখুন রিসোর্স সাপোর্ট, এই যে আপনি একটা ইলেকট্রনিক ফরম্যাটে একজনকে শেখাচ্ছেন, হঠাৎ হয়তো কানেক্টিভিটি নেই, তাকে সাহায্য করার জন্য টেকনিক্যাল সাপোর্টের দরকার আছে। এই জন্য আমাদের দেশে বিশেষ করে আজকে যে আমি একটা ট্রেনিং ওয়ার্কশপ দিচ্ছি নাইমে, এখানে অনেক ধরনের আপনার ডিফারেন্ট ওয়ার্কশপ লাইফ থেকে আপনার পার্টিসিপেন্ট আছে। তো আমরা চেষ্টা করছি ওখানে যে ট্রেনিংয়ে যে যতগুলো ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ইস্যুস বাংলাদেশের প্রেক্ষিতে প্রয়োজন, ওখান থেকে আমরা একটা প্রডিউস করব লিস্ট। তারপর আমরা জাতীয় ই লার্নিং নীতিমালায় যেন আমাদের এটা সহায়ক হোক। কারণ এটা একটা ভুল ধারণা, সবসময় মনে করে কি আপনার কম্পিউটার থাকলে ই লার্নিং করেন, কিন্তু কম্পিউটারটা একটা টুল, সাইড কিক। মেন হচ্ছে যে আপনার শিক্ষার্থী কারা, তারা কোন অঞ্চল থেকে আসছে, তাদের কি ধরনের আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, কি ধরনের রিসোর্সেস আছে। আমাদের এটা হৃদয় দিয়ে আমাদের ভাবতে হবে। কারণ বাইরে থেকে যদি আপনার বড় কোম্পানি এসে আপনাকে বললো তোমার এই কম্পিউটার দিলাম, তোমরা ই লার্নিং হচ্ছে, ওটা হবে না। কারণ ই লার্নিং এর একটা ছোট্ট জিনিস, কারণ লার্নিংটা আমরা যেভাবে শিখি। তারপর আপনার মনে করেন এথিক্যাল ডিমেনশনটা খুবই দরকারি, যে আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে আজকালকার এই ইনফরমেশন, এই সোসাইটিতে আপনারা কিন্তু গ্লোবাল লার্নার। কে জানে বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা হয়তো একদম গ্লোবাল কোম্পানিতে কাজ করবে। তাহলে তাদের যেটা দরকার এথিক্যাল, যে আপনার যে বিভিন্ন ধরনের যে আপনার শিক্ষার জিনিস আপনি ইউজ করছেন, ওগুলোর জন্য আপনার কোনো যেন কপিরাইট আপনাকে মানতে হবে, আপনাকে মানতে হবে যে প্লাজারিজম, যেগুলো কোনো চিটিং সিচুয়েশন না হয়। তা আমাদের নীতিমালায়, সরকারের নীতিমালায় আমাদের নীতিমালা করে দিতে হবে, যে মনে করেন অনেক ধরনের অফেন্সিভ যেন কোনো কিছু না হয়। তারপর মানে এগুলোর তো মিসইউজ হচ্ছে, মানে যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার কথাই বলি, যাই বলি না কেন, এটা ঠিক আমরা মানে এডুকেশনাল পারপাসে কতটুকু আমরা ইউজ করতে পারছি বা সোশ্যালাইজেশনের জন্য কতটুকু ইউজ করতে পারছি, রাদার এটাকে হিউমিলেশনের টুল হিসেবে অনেক সময় ব্যবহৃত হচ্ছে। সেই জায়গাটা কোনো সেফগার্ড আছে কিনা? অবশ্যই এথিক্যাল যে সরকারি যে নীতিমালা হবে, যে স্টুডেন্ট বা শিক্ষার্থীরা অথবা যারা স্টেক হোল্ডার আছে, যারা ইনভলভ আছে ই লার্নিং এ, তাদের শিখতে হবে এবং আমাদের জাতীয় নীতি মেনে এবং ইন্টারন্যাশনাল নীতিগুলো মানতে হবে। যে একজনের ছবিকে নিয়ে তুমি কোনো অনিষ্টকর কিছু করতে পারবে না। এবং একটা শিক্ষার্থীর একটা মহিলা প্রফেসর, মহিলা শিক্ষক, শিক্ষয়িত্রী, এনাদের ছবি দিয়ে দিলেন, অন্যজন ছবিটা নিয়ে একটু খারাপ ইয়েতে নিয়ে গেল। এইসব জিনিস আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে আমাদের নীতিমালা ভেরি ইম্পর্টেন্ট। স্যার, এটা কি নীতিমালা দিয়ে কন্ট্রোল করা যায়? কন্ট্রোল করা না গেলে নীতিমালা থাকলে অ্যাট লিস্ট এটাকে এনফোর্স করতে হবে। নিউ টেকনোলজি, এবং এটার মানে এখন যেমন আপনি আপনার পুরো আলোচনায় আপনি বলছিলেন যে এটা সবারই শেখার ব্যাপার, শিক্ষকদেরও শিখতে হবে, যারা নীতি নির্ধারক তাদেরও তো শিখতে হবে। আর আমরা একদমই নতুন এই টেকনোলজিতে নতুন একটা জাতি। সো আপনি নীতিমালার কথা বলছেন, কিন্তু এক্সিকিউশনের ব্যাপারে তো এক ধরনের এক্সপার্টিস দরকার আছে, যেটা যদি 20 বছর আগে আমরা এইসব ব্যাপারে খুব বেশি এক্সপার্ট হতাম, তাহলে ওই নীতিমালা এবং এক্সিকিউশন দুটাই একই সমান তালে চলতো, এবং এদিকে আমরা শেখার প্রসেসের মধ্যে আমরা যেতে পারতাম। এখন তো আমরা একটা লেজে গোবরের অবস্থার মধ্যে রয়েছি। আবারও ঘুরে ফিরে কিন্তু টেকনোলজি আমাদের জন্য একটা থ্রেট হয়েই আসছে সামনে, মিসইউজ হওয়ার কারণে। মানে খারাপ হাতে ভালো টেকনোলজি মানে হলো খারাপ রেজাল্ট। তো সেই জায়গাটায় মানে আপনার এই ফর্মুলা কতখানি? এটা ফর্মুলাটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদের স্টেক হোল্ডার গ্রুপ যারা আছে, আপনার প্যারেন্টস, তারপরে টিচার, স্টুডেন্টস, লাইব্রেরিয়ান, যারা সবাই ইনভলভ আছে, তাদের কাছ থেকে শিখতে হবে কি কি ইস্যু মোস্ট ইম্পর্টেন্ট। তো সরকারি নীতিমালায় এইভাবে করতে হবে যে যখন স্কুল লেভেল থেকে ট্রেনিং পেয়ে আসছে ছেলেরা, এবং ওদের
কর্মকাণ্ডের উপরে নির্ভর করে তাদের অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং হবে, তখন সরকারি নীতিমালাগুলো ইমপ্লিমেন্ট করতে ইজিয়ার হবে। কারণ চাপিয়ে না দিয়ে এটা শুরুতে শুরু করতে হবে। যেমন একটা বীজ বপন করলে গাছটা হচ্ছে আপনি একটু পানি দিয়ে ওটাকে বড় করছেন, আপনার ওইভাবে ফস্টার করতে হবে। আমাদের মধ্যে, আমাদের শিক্ষার্থীর মধ্যে এথিক্যাল ভ্যালুগুলো ইমপ্রুভ করাতে হবে। হ্যাঁ, অবশ্যই কোনো দেশে কোনো নীতিমালা বলতে পারবে না যে এটা কোনোদিন হবে না, কিন্তু আমাদের সেই চেষ্টার শুরু করতে হবে ভেরি গ্রাস রুট লেভেল থেকে। এবং নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল। সবাই প্রশ্ন করবে এই যে ই লার্নিং এর মাধ্যমে যে আমি লেখাপড়া শিখছি, এটা কি গ্রহণযোগ্য কিনা, এটা কি আমার কি ওটা করে চাকরি পাবো কিনা। আপনাকে বলছেন আমেরিকাতে এমন কোনো স্কুল কলেজ নেই যারা অনলাইনে ক্লাস দিচ্ছে না, এবং কমপ্লিটলি অনলাইন ইউনিভার্সিটি আছে। তবে ওনাদের স্কুল কলেজগুলোর মধ্যে একটু ওদের সুবিধা হচ্ছে কি ওরা অনেক আগে থেকে শুরু করেছে, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশ কিন্তু মোটেও পিছিয়ে নেই। ইনফ্যাক্ট বাংলাদেশ অ্যাকচুয়ালি এটা ভালো সময়টা একটু ভোগ করতে পারে, কারণ টুলটা আবিষ্কার হয়ে গেছে, কোন জিনিস কাজ করছে কোনটা করছে না। আমরা এগুলো কিন্তু লো কস্টে অনেক ফ্রি টেকনোলজি আছে, এগুলোর সমন্বয়ে কিন্তু আমরা এই মডেলটা, এই ফ্রেমওয়ার্কটাকে আমরা ইউজ করে বাংলাদেশের প্রেক্ষিতে এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটা ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের দেশের ক্ষেত্রে আমাদের কনটেক্সট, আমাদের অবকাঠামো, আমাদের ক্ষেত্র, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মন মানসিকতা সব মিলিয়ে কিন্তু আমাদের ফ্লেভারে আমরা আমাদের ই লার্নিংটা শুরু করব। ব্ল্যান্ডেড লার্নিং, তার মানে কমপ্লিট ই লার্নিং না। মনে করেন আমি ক্লাস এখন পড়াচ্ছি, এটা আমি পছন্দ করি, সব কিছু তো ই লার্নিংয়ে পড়ানো যাবে না। মনে করেন একজন ডাক্তারের সার্জারি করছে, আমার মনে আছে আমার অনেক সার্জারিতে আমি গেছি, আমি কোনো ভার্চুয়াল ডাক্তারের কাছে যেতে চাই না সার্জারি করতে। যে সার্জারি বা অপারেশন করবে তাকে রক্ত ধরতে হবে, আমার